আচ্ছা, এটা যদি হচ্ছে আগের দিন আমরা হাফ ওয়েভ রেকটিফাইড আউটপুট দেখছিলাম, এটা যদি এখন ফুল ওয়েভ হতো, তাহলে এটার আরএমএস আমরা কিভাবে বের করতাম? এটাতে চেঞ্জটা কি আসলে, যে আউটপুট এরকম হতো? পাই পর্যন্ত নিলে হইতে পাই। হ্যাঁ, জাস্ট জিরো থেকে পাই। আমাদের এইটাও হয়ে যেত কি পাই, মানে টাইম পিরিয়ডও হতে পাই, যেহেতু এটা পিরিয়ডিক, মানে এটা একটা পিরিয়ডিক সিগন্যাল। আর টাইম পিরিয়ড কত? টাইম পিরিয়ড হচ্ছে এখান থেকে এটুকু, এটা মানে হচ্ছে পাই। তখন জাস্ট এটা আমরা ওয়ান থেকে ওয়ান বাই পাই নিতাম, এটা জিরো থেকে পাই, যা থাকতো তাই আমরা বসাই দিতাম। ঠিক আছে, তাহলে ফুল ওয়েভ থাকলে এরকম হতো। আচ্ছা, এবার আমরা হচ্ছে নেক্সট এটা দেখি। 8 নম্বর বলছে obtain the power factor and the apparent power। ঠিক আছে, তাহলে পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে আর অ্যাপারেন্ট পাওয়ার বের করতে বলছে অফ এ লোড, ইম্পিডেন্স দেওয়া আছে, when the apparent ভোল্টেজ দেওয়া আছে। আচ্ছা, তাহলে এটা আমরা দেখি। তাহলে আমাদের জেড দেওয়া আছে, ভি দেওয়া আছে, আমরা আই বের করতে পারবো, তাই না? তাহলে আই সমান কত হবে? আচ্ছা, তার আগে আমরা একটু কাজ করি। আমরা হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজকে হচ্ছে ভোল্টেজ বা ইম্পিডেন্স দুইটাকে ফেজার ফর্মে লিখি, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখি যে ভি সমান কত হয়, সেটা লিখি। আচ্ছা, এটাকে আমরা ফেজার ফর্মে কত লিখতে পারি? 320, অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি, 10 ডিগ্রি, তাই না? আর জেড হচ্ছে কত হবে? 60 প্লাস যে 40 আছে, আমরা দেখি এটা একবারে কি করলে কত হয়। 60 প্লাস 40, 72.11, 33.69। তাহলে এটা হচ্ছে 72.11, অ্যাঙ্গেল হচ্ছে 33.69। এটা ওহম, এটা ভোল্ট। তাহলে এখন আমরা আই কত পাবো? আই সমান হচ্ছে ভি বাই জেড, তার মানে হচ্ছে 320 10 বাই হচ্ছে 72.11, অ্যাঙ্গেল হচ্ছে 33.69। তাহলে দেখি এটা কত আসে। তাহলে এটা আসলে হলো 320, sorry, 320 অ্যাঙ্গেল হচ্ছে কত? 10 ভাগ অ্যান্সার 4.437, আর মাইনাস 23.69। তাহলে 4.437 মাইনাস 23.69 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন আমাদের চাইছে কি? পাওয়ার ফ্যাক্টর। তাহলে পাওয়ার ফ্যাক্টর আমরা কত জানি? কজ অফ ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস হচ্ছে কারেন্টের অ্যাঙ্গেল, তাই না? তাহলে কজ অফ ভোল্টেজের অ্যাঙ্গেল কত আছে? 10, মাইনাস কারেন্ট আছে -23, তার মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 23.69 ডিগ্রি। আচ্ছা, সাব্বির তাহলে ভাই এটা কত এখানে আসবে? জেটের অ্যাঙ্গেল নিলেই তো হয়। হ্যাঁ, যেটার অ্যাঙ্গেল নিলেও হয়, একই ব্যাপার। তা আমরা ভোল্টেজ আর কারেন্ট যেহেতু এখানে আছে, ভোল্টেজ কারেন্ট নিয়ে দিই। আচ্ছা, তাহলে এখন এটা কত আসবে? কজ 33.69 ডিগ্রি, 0.8, 0.83। আচ্ছা, এখন এটা লিড না ল্যাগ? এটা কি লিডিং পিএফ হবে না ল্যাগিং পিএফ হবে? ল্যাগিং পিএফ হবে। এটা ল্যাগিং, কেন ল্যাগিং? কারণ কারেন্টের অ্যাঙ্গেল নেগেটিভ আছে, ল্যাগিং। আবার এখানে কত আছে? জেড এর অ্যাঙ্গেল পজিটিভ আছে, তাহলে আমরা জানি জেড এর অ্যাঙ্গেল পজিটিভ থাকলে ল্যাগিং লোড, আর জেড এর অ্যাঙ্গেল নেগেটিভ থাকলে লিডিং লোড, তাই না? তাহলে এটা একটা অ্যান্সার গেল। আচ্ছা, আর কি চাইছে? অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে অ্যাপারেন্ট পাওয়ার মানে কত?
অ্যাপারেন্ট পাওয়ার মানে হচ্ছে এস, তাই না? তাহলে এস সমান কত? এস সমান হচ্ছে ভিআই কনজুগেট। আচ্ছা, বা এস সমান আরেকটা কত লেখা যায়, ভি স্কোয়ার বাই জেড কনজুগেট। ঠিক আছে, যেকোনো একটা নিলেই হবে। তাহলে আমরা যদি এখানে ভোল্টেজ আর ইম্পিডেন্স দেওয়া আছে, আমরা এই দুটো কাজে লাগাই করি। আচ্ছা, তাহলে অ্যাপারেন্ট পাওয়ার কত হবে? অ্যাপারেন্ট পাওয়ার এস সমান মডুলাস ভি স্কোয়ার বাই জেড কনজুগেট। আচ্ছা, এটা কিন্তু কতদিন আমি বলছিলাম যে এইভাবে নিলে আমরা ভোল্টেজের অ্যাঙ্গেলটা নিই না, ঠিক আছে, আমরা শুধু ম্যাগনিটিউডটা নিই। তাহলে এখানে হচ্ছে ভোল্টেজ কত, 320 স্কোয়ার বাই হচ্ছে জেড কত, 72.11 অ্যাঙ্গেল 33.69, এরপর কনজুগেট। তাহলে আমরা দেখি অ্যান্সার একবারে কত আসে। তাহলে 320 স্কোয়ার ভাগ 7। 220.03 আর অ্যাঙ্গেল হলো 33.69। আচ্ছা, আর একটু করে দেখি। আচ্ছা, তাহলে এটা যদি কনজুগেট আমরা একবারে -33 নিয়ে নিলাম, 33.69। তাহলে 1420.05, 1420.05 অ্যাঙ্গেল হচ্ছে 33.69। এটা কি হবে, ইউনিট হবে ভিএ, তাই না, ভোল্ট অ্যাম্পিয়ার। আচ্ছা, এটা কিন্তু আমরা চাইলে এই কারেন্ট, হ্যাঁ ভোল্টেজ কারেন্ট দিয়ে করলে হতো না? হ্যাঁ তাও হতো, কিন্তু তখন কিন্তু আমরা কনজুগেট নিতাম না, ঠিক আছে, তখন কারেন্টের কনজুগেট নিতাম, ভোল্টেজের সরি, তখন কিন্তু আমরা এই অ্যাঙ্গেল নিতাম, ঠিক আছে। যদি আমরা এই সূত্রে বসাই যে এস সমান ভি আই কনজুগেট, এখানে বসালে কিন্তু এর অ্যাঙ্গেলও নিতে হবে, এর অ্যাঙ্গেলও নিতে হবে। আর যদি এটাতে বসাই তাহলে এখানে এর অ্যাঙ্গেল নেওয়ার দরকার নাই। কেন দরকার নেই এটা গতদিন বলছিলাম, হ্যাঁ। তাহলে এটা খেয়াল রাখতে হবে, আমরা ভোল্টেজ আর কারেন্ট নিলে দুইটারে অ্যাঙ্গেল নিব। আর ভোল্টেজ আর কারেন্টটা যদি ভোল্টেজ আর ইম্পিডেন্স নেই, তাহলে ভোল্টেজের অ্যাঙ্গেলটা নিব না, শুধু ইম্পিডেন্সের অ্যাঙ্গেল নিব। সাব্বির ভাই, এখানে তো কনজুগেট দেওয়া আছে, তাহলে অ্যাঙ্গেলটা মাইনাস নেওয়া লাগবে না? এই যে আমি এখানে কনজুগেট লিখছি, কিন্তু আমি তো ওই ক্যালকুলেশনের সময় ঠিকই মাইনাস দিয়েছি, আর ওখানে আর ওটা বসাই দিই, এই যে এখানে আমি মাইনাস দিয়েছি, ঠিক আছে। শুধু মাইনাস দিয়ে দিলে হলো নাকি ওখানে 180 যোগ করে দেওয়া লাগবে? না না না, শুধু মাইনাস, কনজুগেট মানে শুধু অ্যাঙ্গেলটা মাইনাস হয়ে যাবে, মাইনাস সাব্বির থাকলে ভাই, প্লাস, প্লাস থাকলে মাইনাস, হ্যাঁ। এটা যে মানে শেষের যে অংশটুকু করলেন ওই অংশটুকু করলেই তো যে আই এগুলা বের করার প্রয়োজন পড়তো না, এর সমান হচ্ছে বিআরএমএস স্কয়ার বাই জেড কনজুগেট। হ্যাঁ তাও হতো, একবার আমরা পাওয়ার দিয়ে এই পাওয়ার ফ্যাক্টর এটা দিয়েও করা যেত। পাওয়ার ফ্যাক্টর বসাই দিতে এই পারতাম। একবার এই লাইন করলো পাওয়ার ফ্যাক্টর, আমি আলাদা আলাদা ভাবে দেখাই দিলাম, ঠিক আছে। হুম। যে এরকম থাকলে এটা দিয়ে একবার আমরা পাওয়ার ফ্যাক্টর cos 33.6 বসাই দিলে হতো, পাওয়ার ফ্যাক্টর এটা দিয়েও করা যেত। আচ্ছা, এবার আছে 2 ভোল্ট, the voltage across a load is এত and the current is এত, find the complex and apparent powers, real and reactive powers, পাওয়ার ফ্যাক্টর দ্য লোড ইম্পিডেন্স। তাহলে আগে আমরা হচ্ছে এই কমপ্লেক্স আর অ্যাপারেন্ট পাওয়ারটা বের করি। তো এখানে কমপ্লেক্স পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ারের মধ্যে একটা ডিফারেন্স আছে, হ্যাঁ। আচ্ছা, আমি এখানে যদি এটা করে নেই, আমাদের যখন অ্যাপারেন্ট পাওয়ার পাবে, ঠিক আছে, তখন আমাদের এই অ্যাঙ্গেলটা আমরা নাও দিতে পারি, ঠিক আছে। তাহলে অ্যাপারেন্ট পাওয়ারের ক্ষেত্রে অ্যাঙ্গেল না দিলেও সমস্যা নেই, অর্থাৎ এটা হলো একটা মডুলাস, এইটার মডুলাস হবে। আর যদি অ্যাপারেন্ট পাওয়ার না বলে কমপ্লেক্স পাওয়ার বলে, তাহলে আমাদের এইভাবে করতে হবে, অ্যাঙ্গেলটা আমরা দিতে হবে। তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে কমপ্লেক্স পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার ডিফারেন্স হচ্ছে কমপ্লেক্স পাওয়ার আমরা অ্যাঙ্গেল সহ লিখব, অ্যাঙ্গেল সহ, আর অ্যাপারেন্ট পাওয়ার বললে অ্যাঙ্গেল ছাড়া। ঠিক আছে, তাহলে কমপ্লেক্স পাওয়ার অ্যাঙ্গেল সহ লিখতে হবে, অ্যাপারেন্ট বললে অ্যাঙ্গেল ছাড়া লিখবো। এটা যদি আমি এখানে যেটা লিখে দিছি এটা মানে কমপ্লেক্সই হয়ে গেছে, আমরা শুধু এই জিনিসটুকু লিখলে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার লেখা হয়ে যাবে।
আচ্ছা, তাহলে এখানেও একই জিনিস আছে। তাহলে এটা আমরা জাস্ট একটু দেখি, আগে এস বের করি তাহলেই হয়ে যাবে। তাহলে এস সমান কত? বি আই কনজুগেট। আচ্ছা, এখন এইটা আবার হচ্ছে কি, ও এখানেও তো মনে হয় ভুলটা হয়েছে, একটু খেয়াল করবি। আচ্ছা, একটা জিনিস দেখ, এখানে কিন্তু হচ্ছে এটা পিক ভ্যালুতে দেওয়া আছে, হ্যাঁ, এটা কিন্তু আরএমএস ভ্যালু না, তাই এটা আবার হাফ দিয়ে ভাগ হবে, মানে গুণ হবে, মানে এটা 2 দিয়ে ভাগ হবে, তার মানে এটা আসবে হলো 710.025, মানে এটা পিক ভ্যালু আছে, আমি খেয়াল করি নাই। এটা পিক, এই জন্য হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ করলাম। তাহলে এখানে সেম, তাহলে ভিআই কনজুগেট বাই 2, যেহেতু এটাও পিকে আছে, এটাও পিক ফর্মে আছে। আচ্ছা, তাহলে এখানে এটা আমরা করি, তাহলে হাফ ইন্টু ভি কত, আচ্ছা, তাহলে এটা 60 - 10 আছে, এটা আমরা একবার লিখে দিতে পারি, যেহেতু দুইটাই কস তাই চেঞ্জ করার দরকার পড়ছে না। আর নিচে কত আছে, 1.5 প্লাস 50, এর আবার কনজুগেট, এটা তো খারাপ হয়ে গেল, ভি ইন্টু আই কনজুগেট, তার মানে হচ্ছে 1.5 50 কনজুগেট। আচ্ছা, তাহলে এটা দেখি কত আসে, তাহলে আমরা এটা দিলাম হাফ ইন্টু 60 অ্যাঙ্গেল হচ্ছে -10 ইন্টু 1.5 অ্যাঙ্গেল হচ্ছে কত, -50, একবারে কনজুগেটের জন্য মাইনাস বসাই দিলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আমরা পাচ্ছি কত, 22.5 মাইনাস জে 38.97, 22.5 মাইনাস জে 38.97 না, 38.97 ওয়াট, এই সরি ভিএ। আচ্ছা, এটা তো আমরা ক্যালকুলেশন একবারে হাফ বসাইছিলাম না, হ্যাঁ 0.5 ডিগ্রি করছিলাম, তাহলে এটা হলো আমাদের ভি। তাহলে এখন আমরা আমাদের আর কি কি চাইছে, এখানে বলছে হলো কমপ্লেক্স পাওয়ার, তাহলে কমপ্লেক্স পাওয়ার এই পুরোটাই হবে কমপ্লেক্স পাওয়ার, ঠিক আছে, এই পুরোটাই কমপ্লেক্স পাওয়ার। আর অ্যাপারেন্ট পাওয়ার বললে কি হবে, এটার মডুলাস, তাহলে এটার মডুলাস কত আসে আমরা দেখি, জাস্ট এটাকে আমরা পোলার ফর্মে নিয়ে যাব, তাহলে হচ্ছে 45 - 60, তাহলে এটা এখানে আমরা কি বলতে পারি, যে অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে 45 ভিএ, এটা অ্যান্সার। তারপর আর কি চাইছি, তাহলে কমপ্লেক্স অ্যাপারেন্ট পাওয়ার পাইলাম, রিয়েল অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ার পাইলাম। তাহলে এই পাওয়ারের মধ্যে আবার প্রথম অংশটুকু কি আমরা জানি, এইটা হলো রিয়েল পাওয়ার, এইটা হলো রিয়েল পাওয়ার, আর এইটা হলো রিঅ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার। আচ্ছা, আর দ্য পাওয়ার ফ্যাক্টর এন্ড দ্য লোড ইম্পিডেন্স, তাহলে পাওয়ার ফ্যাক্টর কত হবে, পাওয়ার ফ্যাক্টর আমরা যদি 45-এর এখানে যদি এটা অ্যাঙ্গেলটা দেখি -60 ডিগ্রি, তাই না, তাহলে এটা আসলে আলটিমেটলি এরকম ছিল, 45 অ্যাঙ্গেল হচ্ছে -60, তাহলে পাওয়ার ফ্যাক্টর কত হবে, পিএফ হবে হচ্ছে cos 60, তার মানে cos 60 মানে কত, √3, না সরি cos 60 মানে হাফ, হাফ। এটা হচ্ছে 0.5, পাওয়ার ফ্যাক্টর 0.5, এখন অ্যাঙ্গেল যেহেতু এখানে অ্যাপারেন্ট পাওয়ার নেগেটিভ, তার মানে এটা কি হবে, লিডিং। লিডিং। আর লোড ইম্পিডেন্স কত, লোড ইম্পিডেন্স হলে আমরা কিভাবে পাবো, লোড ইম্পিডেন্স হচ্ছে এই ভি আর আই কে ভাগ করে দিলেই হচ্ছে, তাই না, লোড ইম্পিডেন্স ZL is equals to V by I, তারপরে তাহলে ভাই ভি কত, হ্যাঁ, মানে cos -60 হবে না? cos মাইনাস প্লাস যা দিই একই তো ব্যাপার, cos মাইনাস থিটা সমান কত, আহ, cos থিটা না। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হলো কত হবে, এটা হবে 60 অ্যাঙ্গেল -10,
60 অ্যাঙ্গেল -10 আর এটা হচ্ছে 1.5 অ্যাঙ্গেল কত ছিল 50। তাহলে এটা জাস্ট ভাগ করে দিলেই আমাদের জেড আমরা পেয়ে যাবো। তাহলে ইম্পিডেন্স কত আসলো 40 - 60 ওহম, এটাই অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা এখন এখান থেকে যদি আবার বের করতে বলতো যে রেজিস্ট্যান্স কত, রিঅ্যাকটেন্স কত, সেটা আবার কি টাইপের, তাহলে আমরা ওইটাও বের করতে পারতাম। আচ্ছা যেহেতু ওখানে বলেনি আমরা অত কিছু আর গেলাম না। আচ্ছা এবারে এই 10 নম্বর। হ্যাঁ। ওইখানে যে প্রশ্নটা একটু বের করেন আবার। আচ্ছা। এখানে যেটা দেওয়া আছে যে ভিটি সমান হচ্ছে 60 cos ওমেগা টি মাইনাস হলো 10 ডিগ্রি। হ্যাঁ এটাকে যে ফেজর ফর্মে নিয়ে নেই, যে ফেজর ফর্মে নিলে 60 অ্যাঙ্গেল হলো -10 ডিগ্রি। হ্যাঁ ওইটাই আরএমএস ধরে যদি করি সমস্যা হবে কি ভাই? লিখে দিলাম আরএমএস ধরে। তবে এই ফরম্যাটে থাকলে পিক ধরে করা ভালো, কারণ এই ফরম্যাটের স্ট্যান্ডার্ড ফরমেশনটা তো এরকম না, ভিএম সাইন ওমেগা টি বা ভিএম কস ওমেগা টি এভাবে থাকে না, এই হ্যাঁ ভিএম মানে তো ম্যাক্সিমাম পিক ভ্যালু। তাই এইভাবে থাকলে অবশ্যই পিক ধরেই করতে হবে, আর আমি ধরলে ভুল। কিন্তু যদি ফেজার ফর্মে থাকে, ফেজার ফর্মে থাকলে পিক ধরেও করা যায়, আবার আরএমএস ধরেও করা যায়। ঠিক আছে, কিন্তু যেটা করবো আমি সেটা লিখে দেবো। ফেজর ফর্মেই তো লিখে নিতেছি, 60 অ্যাঙ্গেল -10 ডিগ্রি যখন লিখতেছি তাহলে এটা ফেজর ফর্মেই হয়ে গেল। কিন্তু এখানে তো আমি দেখতে পাচ্ছি যে ওইটা ওইভাবে নাই। আমার যখন এভাবে দেওয়া থাকবে তখন আমি ওইটা লিখে নেবো। আর যদি এরকম থাকে তাহলে তো আমি দেখছি, দেখতেই পাচ্ছি এটা পিক। হ্যাঁ, এটা কিন্তু ভুল হওয়ার একটা জায়গা, এটা এটাই খেয়াল রাখতে হবে। ভুল হওয়ার সম্ভাবনা বেশি ভাই। হ্যাঁ। আচ্ছা এবারে এখানে বলতেছে সাইনোসয়েডাল সোর্স সাপ্লাইজ 100 kVAr রিঅ্যাক্টিভ পাওয়ার টু এ লোড জেড সমান এত, ডিটারমাইন দ্য পাওয়ার ফ্যাক্টর, দ্য অ্যাপারেন্ট পাওয়ার ডেলিভার্ড টু দ্য লোড অ্যান্ড দ্য আরএমএস ভোল্টেজ। আচ্ছা ঠান্ডা মান্ডা লেগে অবস্থা খারাপ হয়ে গেল। আচ্ছা তাহলে এখানে কি কি দেওয়া আছে, এখানে আমাদের হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারটা দেওয়া আছে, কিউ দেওয়া আছে। তাহলে আমরা ওই পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে কি দেখলাম? আচ্ছা এই পাশেই টুকটাক করে ছোট ছোট থিওরি লিখি। আমাদের পাওয়ার ট্রায়াঙ্গেলটা ছিল এরকম, এটা হলো পি, এটা ছিল কিউ, আর এটা হলো এস, তাই না? আচ্ছা এখন আহ, এই আমরা তো জানি জেড এর অ্যাঙ্গেল আর এই পি এর অ্যাঙ্গেল সেম হয়, তাই না? জেড এর অ্যাঙ্গেল এখানে আছে -75 ডিগ্রি, তাহলে পাওয়ার ফ্যাক্টর কি হবে? তাহলে পি এফ হচ্ছে cos 75 ডিগ্রি, তার মানে হচ্ছে কত আসবে cos 75 0.2588 বা 0.258। তাহলে এটা কি লিডিং না? এখন লিডিং পাওয়ার ফ্যাক্টর মানে আমাদের এই ইম্পিডেন্সের মধ্যে কি আছে? এই ইম্পিডেন্সের মধ্যে হচ্ছে অবশ্যই ক্যাপাসিটর মানে ক্যাপাসিটিভ লোড আছে। আচ্ছা ওটা আমরা পরে দেখছি। তাহলে এটা যেটা আমাদের কিউ, ঠিক আছে, তাহলে আমরা এরকম লিখি। আচ্ছা এখানে লিখি কিউ সমান কত, কিউ হচ্ছে 100 কে ভার। আচ্ছা তাহলে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল যেটা হয় সেটা কিসের মধ্যে মধ্যবর্তী কোণ হয়? সেটা হচ্ছে এস আর পি, তাই না? অর্থাৎ পাওয়ারের রেসপেক্টে যদি আমরা পাওয়ার ফ্যাক্টরকে ডিফাইন করি তাহলে আমরা কি পাবো? পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার বাই হলো কত, অ্যাক্টিভ পাওয়ার না, রিয়েল পাওয়ার, তাই না?
এটা পিএফ ভাই মানে তো এইটাই। পাওয়ার উপরে হবে, নিচে অ্যাপারেন্ট পাওয়ার হবে কথা। না না না, ভূমি বায়ু তুই বুঝ না ভাই, পি বাই এস হবে। কিভাবে কি আর বাইছে? না হচ্ছে না, রিয়েল পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ার। এটা এ কিভাবে? ভাই আচ্ছা ওই যে দেখ, cos theta সমান ভূমি বাই অতিভুজ। হ্যাঁ ভূমি cos অতিভুজ। theta ভূমি হলো পি, পি হলো রিয়েল পাওয়ার। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া। রিয়েল ও পাওয়ার হ্যাঁ বলতে হ্যাঁ, হবে। উল্টা উল্টা গেছে, উল্টা গেছে। বুঝতে পারছি বুঝতে পারছি। তাহলে এটা হলো রিয়েল পাওয়ার বাই হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। আমি পি আর এস লিখলে ভুল হতো না, মানে এটা হলো পি বাই এস। তাহলে পি সমান কত হয়? পি সমান হয় এস কস থিটা। পি সমান এস কস থিটা। তাহলে এখন কিউ সমান কত? কিউ সমান এস সাইন থিটা, তাই না? এই ট্রায়াঙ্গেল থেকে আমরা এটা পাই। তাহলে আমাদের এখানে কিউ দেওয়া আছে, থিটা দেওয়া আছে। তাহলে আমরা তো হচ্ছে ইয়েটা পেয়ে যাবো, পি বা কিউ বা এস থিটা বের করতে পারি। আমরা এসটা বের করি। তাহলে এস সমান কত হবে? এস হচ্ছে কিউ সাইন থিটা। এই না না না, কিউ বাই সাইন থিটা। তাহলে এস সমান হচ্ছে কিউ বাই সাইন থিটা। তাহলে কিউ হচ্ছে কত? 100, আর সাইন থিটা সাইন 75 ডিগ্রি। তাহলে এটা কত আসে? 100 ভাগ সাইন 75, 103.527। 103.527, এটা হলো কেভিএ, তাই তো? তাহলে আমরা এখন এস পাইছি। আচ্ছা, 1 নম্বরের অ্যান্সার আমরা পাইছি পাওয়ার ফ্যাক্টর এত, অ্যাপারেন্ট পাওয়ার আমরা পাইলাম, অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে এত, আর দ্য আরএমএস ভোল্টেজ। তাহলে এখন এখানে জেড দেওয়া আছে, তাই না? তাহলে ভোল্টেজ আমরা কিভাবে পাবো? এখানে কিন্তু আবার আরএমএস ভোল্টেজ চাইছে, ঠিক আছে? তাহলে যেহেতু এখানে বলা নাই, আমরা ওই ধরে নিলাম যে এটা আরএমএস এ আমরা পাচ্ছি। তাহলে আমরা জানি কি এস সমান, আচ্ছা আরেকটা বিষয়, তাহলে আমরা জানি এস এর অ্যাঙ্গেল হলো জেড এর অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল সহ যদি আমরা এসটা লিখি, কমপ্লেক্স পদ্ধতি লিখি, তাহলে কত পাবো? 103.527, অ্যাঙ্গেল হবে -75 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন আমাদের কাছে ভি, তাহলে ভি সমান কত হবে? আমরা জানি হচ্ছে, আচ্ছা একবারে পুরো সূত্রটা লিখি। এস সমান কত? এস সমান হচ্ছে ভি স্কোয়ার বাই জেড কনজুগেট, তাই তো? তাহলে মডুলাস দিলাম ভি স্কোয়ার সমান আমরা কত পাবো? এস ইন্টু জেড কনজুগেট। এখন এস এর অ্যাঙ্গেল আর জেড এর অ্যাঙ্গেল যেহেতু সেম, তাই কনজুগেট একটা রিয়েল আর একটা মানে একটা হচ্ছে অরিজিনাল আর একটা কনজুগেট, তাহলে অ্যাঙ্গেল দুইটা মাইনাস হয়ে যাবে না? তাহলে আমরা আলটিমেটলি পাবো কত? আচ্ছা 103 লিখি। আচ্ছা এটা কিন্তু আবার হচ্ছে কেভিএ তে আছে, এটা ওহমে আছে, হ্যাঁ? তাহলে এটা আমরা ভিএ তে করে নেব। তাহলে 103.527 ইন্টু 10⁻³ এটা হলো এস, আর জেড কত? জেড হচ্ছে 250। যেহেতু এটা একটা রিয়েল একটা কনজুগেট, তাই আমরা ওই অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দিলাম। তাহলে এটা কত আসবে? 103.527 ইন্টু 1000 ইন্টু 250। আচ্ছা, 2 4 6। আচ্ছা, এটা হলো, আবার রুট করতে হবে তাই না? তাহলে 5087.41, অতএব ভি সমান 5087.41 ভোল্ট। এটা হলো অ্যান্সার। তাহলে এটা বোঝা গেল। ওকে, আচ্ছা এগুলো আমরা আবার এইভাবেও লিখতে পারি যে যদি এস দেওয়া থাকে,
আমরা এরকম লিখতে পারি পি সমান একবারে ক্যালকুলেটর বসাই দিলেও আসে রিয়েল পার্ট অফ এস, ঠিক আছে, আর কিউ সমান ইমাজিনারি পার্ট অফ এস, এরকমও লেখা যায়, ঠিক আছে, সূত্র লেখার সময় আমরা কাজটা ক্যালকুলেটরে করবো বা সূত্র লেখার সময় এটা লিখতে পারি। আচ্ছা তাহলে এটা হলো, এরপরটা কি আছে, the figure shows a load being fed by a voltage source through a transmission line, আচ্ছা the impedance of the line is represented by এত, তার মানে লাইনের ইম্পিডেন্স হলো 4 প্লাস জে2, এখানে যেটা দেওয়া আছে এটা 4 প্লাস জে2 and a return path, তাহলে এটা হলো রিটার্ন পাথ। আচ্ছা find the real power and reactive power absorbed by the source, the line, the load। আচ্ছা এখন কথা হচ্ছে লাইন যেহেতু এদিকেও আছে নিচেও আছে, তাই না, তাহলে এই সেম ইম্পিডেন্সটা এখানেও আছে, এখানেও 4 ওহম আছে, এখানেও জে2 ওহম আছে। সো এরকম যদি উল্লেখ করে না দেয় যে একটা তার বা দুইটা তার, তাহলে আমরা চিত্র আঁকায় দিয়ে চিত্র যেরকম সেরকম ভাবে করবো, ঠিক আছে। যেহেতু আমাদের এই 4 ওহম আর 2 ওহম এর নিচেও থাকবে, তাই এটাকে আমাদের যখন আমরা কারেন্ট বা ভোল্টেজ বের করবো আমাদের এই ইম্পিডেন্সটাকে দুইবার হিসাব করতে হবে, হ্যাঁ। আমি কি বলতেছি বোঝা গেল কথাটা? যেহেতু এখানে এখানে বলে দিয়েছে সেম লাইন রিটার্ন পাথ, ঠিক আছে, এই লাইনটা রিটার্ন পাথ, তার মানে এই ইম্পিডেন্সটা এই নিচে থাকবে, এটাই এখানে লিখি। এখানেও একটা ওরকম 4 ওহম আছে আর এখানে আরেকটা জে2 ওহম আছে। আচ্ছা তাই যদি হয় তাহলে এখন আমরা যদি একবারে জেড এল লিখি, টোটাল জেড টোটাল লিখি, তাহলে আব্দুল জেড ভাই, টোটাল আমরা কত পাবো? হ্যাঁ যদি আপনার ধরেন সার্কিট দেওয়া আছে কিন্তু রিটার্ন পার্ট কথাটা লেখা নাই, তখন কি ওটা ডাবল করা লাগবে? তখন ওটা ডাবল না করলেও হবে, তখন ওই একটা করে দিলেই হবে, ঠিক আছে? যদি বলা থাকে তাহলে আমরা সার্কিটে কিন্তু দুইটা দিব। দেওয়া থাকবে এরকম। হ্যাঁ যদি এরকম উল্লেখ করা না থাকে তাহলে দরকার নাই, ঠিক আছে, উল্লেখ করা না থাকলে দরকার নেই, আমরা এটাকে গ্রাউন্ড ধরে নিয়ে করতে পারি, কিন্তু এটা যেহেতু ট্রান্সমিশন লাইন বলা আছে তাই ট্রান্সমিশন লাইন বলে দিলে আমাদের দুইটাই করতে হবে। তবে এসি সার্কিটের ক্ষেত্রে সাধারণত বলে দিবে, হ্যাঁ, যেহেতু ট্রান্সমিশন লাইন তার আছে মানে ওখানে রেজিস্ট্যান্স আছে, তাই না, তার আছে মানে ইম্পিডেন্স আছে, তাই ওটা হিসাব করতে হবে। ডিসি ক্ষেত্রে কিন্তু আমরা ওইগুলো হিসাব করতাম না। আচ্ছা তাহলে এখানে এটা কত আসবে, টোটাল আসবে হলো 4, আমি একবার এখানে লিখে দিলাম যেটা 2 × 4 + জে2 + 15 - জে10, তাহলে এটা কত আসলো, এর রেজিস্ট্যান্স 8 আর 15 হলো 23, আর এটা হলো 2 দুগুণে 4 থেকে 10 বাদ দিলে 6 থাকে। আচ্ছা এটাকে আমরা একটু পোলার ফর্মে নিয়ে যাই, তাহলে কত পাবো, 23 - 6জে, 23.769 - 14.6, তাহলে 23.769 - 14.62 ডিগ্রি ওহম, জেড পেলাম। আচ্ছা তাহলে এখন চাইছে আমাদের হলো রিয়েল পাওয়ার এন্ড রিয়েক্টিভ পাওয়ার অ্যাবসর্বড বাই দ্য সোর্স, লাইন, লোড, তিনটা আলাদাভাবে বের করতে হবে। তাহলে আগে আমরা আইটা বের করে নিই, তাহলে আই সমান কত, আই সমান হচ্ছে ভি বাই, আচ্ছা তাহলে আই সমান কত পেলাম, আই সমান হচ্ছে ভি বাই জেড, জেড টোটাল,
তাহলে আমাদের ভি কত? আচ্ছা এটা দেওয়া আছে, এখন এটাকে বলেই দেওয়া আছে এটা আরএমএস, ঠিক আছে? তাই আমাদের এখানে 0.5 দিয়ে গুণ বা হাফ দিয়ে ভাগ করা, 2 দিয়ে ভাগ করা লাগবে না। তাহলে আমরা এটা এখানে জাস্ট বসাই দিব 220 অ্যাঙ্গেল 0, আর এটা কত? 23.769 মাইনাস 14.62। তাহলে এটা দেখি আয় কত আসে। 230 অ্যাঙ্গেল হলো, সরি 220, আচ্ছা 220 জিরো দিয়ে তো ওটা লিখলে হবে 23.769 অ্যাঙ্গেল কত? মাইনাস 14.62। 9.255, তাহলে 9.255 অ্যাঙ্গেল হচ্ছে 14.62 অ্যাম্পিয়ার। তাহলে আমরা আই পাইলাম। তাহলে এখন আমাদের তিনটা এস বের করতে হবে, ঠিক আছে? তাহলে এস বের করার সূত্র আমরা জানি, একটা হচ্ছে আমাদের এই সোর্সের এস, একটা হচ্ছে লাইনের এস, আর একটা হচ্ছে লোডের এস। তাহলে আমরা এখানে তিনটাই লিখি, এস সোর্স কত হবে? সোর্সের ভোল্টেজ ইনটু সোর্স থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটা। এখন এদিক থেকে তো এই টোটাল আই কারেন্টই যাচ্ছে, তাই না? তাহলে এটা কত হবে? সোর্সের ভোল্টেজ ইনটু আই কনজুগেট। তাহলে এখানে আমরা হাফ দিলাম না কেন? কারণ এটা আরএমএস বলেই দেওয়া আছে। তার মানে এটা হবে হলো 220 ইনটু 9.255 অ্যাঙ্গেল 14.62 কনজুগেট। তাহলে এটা কত আসলো? আচ্ছা এটা দেখি, তাহলে অ্যান্সার ইনটু 220, ও সরি কনজুগেট হবে, তাহলে 220 ইনটু 9.255 কনজুগেট দিলে অ্যাঙ্গেল কত? মাইনাস 14 হয়ে যাবে, তাই না? 14.62। ওকে, তাহলে এটা আসলে 1970.17 মাইনাস 513.9। 1970.17 মাইনাস 513.62 না 9, 926। আচ্ছা এখানে যে আসবে যে, তাহলে এখন সোর্সের যে টোটাল পাওয়ার, এই পাওয়ারটাই তো এই লোড আর লাইনে ডিভাইড হয়ে যাবে, তাই না? তাহলে আমরা যে গতকালকে পড়ছিলাম হলো কনজারভেশন অফ এসি পাওয়ার, সেখানে আমরা কি দেখছিলাম যে ওই এস এর যোগফল, সোর্সের এস আর সোর্স বাদে সার্কিটে যা কিছু থাকবে সেগুলোর এস এর যোগফল, পি এর যোগফল, কিউ এর যোগফল সব সেম হয়, হ্যাঁ? এটা আমরা একটু দেখি। তাহলে সোর্সেরটা আমরা পাইলাম, সোর্সের আমাদের এটা হলো পি আর এটা হলো কিউ। এখন এখানে বলেছে ফাইন্ড দ্য রিয়েল পাওয়ার অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্বড চাইছে। তাহলে যেহেতু শুধু অ্যাবজর্ব বের করতে বলছে, আচ্ছা এক মিনিট, ইঞ্জিনিয়ার না আমি একটু পড়াচ্ছিলাম। ওকে, তাহলে এটা আমরা পাইলাম। তাহলে যেহেতু অ্যাবজর্ব চাইছে, আর আমরা দেখছিলাম সোর্সের পাওয়ার পজিটিভ মানে কি, সেটা ডেলিভার, তাই না? তাহলে এর অ্যাবজর্ব কত হবে? তাহলে রিয়েল পাওয়ার অ্যাবজর্ব বাই সোর্স মাইনাস 1970.17 ওয়াট, ঠিক আছে? তাহলে যেহেতু এটা আমরা পাইছি ডেলিভার্ড পাওয়ার, তাই রিয়েল পাওয়ারের জন্য ওদের একটা মাইনাস দেওয়া লাগবে। আর রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্ব কত হবে? আচ্ছা এখন এইটা যখন মাইনাস থাকে, মাইনাস থাকলে আমরা ওটাকে কি লিখছিলাম মনে আছে? প্লাস থাকলে কি হবে, মাইনাস থাকলে কি হবে?
একজন একটু বল। এস সমান যখন আমরা পি প্লাস জে কিউ লিখছিলাম তখন প্লাস থাকলে কি ছিল আর মাইনাস থাকলে কি ছিল? আচ্ছা, মাইনাস মানে হচ্ছে অ্যাবজর্বিং ল্যাগিং পাওয়ার, আর প্লাস মানে অ্যাবজর্বিং লিডিং পাওয়ার। তাহলে যেটা মাইনাস আছে ও অ্যাবজর্ব করছে, আমরা কত লিখবো? তাহলে অ্যাবজর্ব পাওয়ার কত? 513.926 ল্যাগিং পাওয়ার। ঠিক আছে, তাহলে মাইনাস থাকলে ল্যাগিং, প্লাস থাকলে লিডিং। আচ্ছা, তাহলে এটুকু গেল। আর কি চাইছে? আর হচ্ছে এই সেম জিনিস লাইন আর লোডের ক্ষেত্রে আমরা করবো। তাহলে এখন দেখি এস লাইন কত আসে। এস লাইন, তাহলে লাইনের আমরা কি জানি? আমরা এই কারেন্টটা জানি না? তাহলে কারেন্ট জানি আর জেড জানি। তাহলে কারেন্ট আর জেড দিয়ে করতে গেলে কি করতে হয়? এস সমান কারেন্টের ক্ষেত্রে এস এর সূত্র কি? সাব্বির ভাই, আচ্ছা, হ্যালো। কারেন্ট আর ইম্পিডেন্স দিলে আমাদের আর হচ্ছে ওই অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছু লাগে না। আমরা হচ্ছে ইয়েতে বসাই দিই, সরি মডুলাস দিলে অ্যাঙ্গেল লাগে না, শুধু কারেন্টের অ্যাঙ্গেল বাদে আমরা এসের অ্যাঙ্গেলটা লিখবো। তাহলে এস লাইন কত হবে? আই আর এম এস স্কোয়ার ইন্টু জেড লাইন। তাহলে আই আর এম এস স্কোয়ার করলে কত পাবো আমরা? আই হচ্ছে 9.255, 9.255 স্কোয়ার ইন্টু জেড লাইনেরটা কত? এই 4 প্লাস জে2 কে গুণ করলে 8 প্লাস জে4, না এটা 8 প্লাস জে4। এখানে আর কনজুগেট নেওয়ার দরকার নেই। আচ্ছা, এই সূত্রগুলো কিন্তু খুব কনফিউজিং, ওই কোথায় কনজুগেট হবে কোথায় কনজুগেট হবে না এটা বারবার না লিখলে কিন্তু সাব্বির বদলে ভাই, যাবে। তাহলে 9.255 স্কোয়ার ইন্টু সাব্বির ভাই, 8 প্লাস 4 জে, তাহলে এটা কত আসলো? 685.24 প্লাস 342.62, 685.24 প্লাস 342.62, এর আগে একটা জে হবে। আচ্ছা, তাহলে এত ভিএ। তাহলে এখন সোর্স, এটা তো লোড, লাইন মানে লোড, তাহলে লোডের ক্ষেত্রে এইটা পজিটিভ মানে কি? অ্যাবজর্ব, তাহলে লোডের ক্ষেত্রে এইটাই অ্যাবজর্ব। ঠিক আছে, এটা রিয়েল পাওয়ার, এটাই অ্যাবজর্ব, এটাই হলো পি, আর এটা হলো কিউ। এখন সোর্সের ক্ষেত্রে কিউ পজিটিভ মানে কি? লোডের ক্ষেত্রে নেগেটিভে যা, সোর্সের ক্ষেত্রে পজিটিভে তা, তাই না? তাহলে এ হচ্ছে কি করবে, এটা এই পাওয়ারটা কি হবে? সোর্সের ক্ষেত্রে পি প্লাস জে কিউ মানে হচ্ছে সোর্স অ্যাবজর্বিং ল্যাগিং পাওয়ার, তাহলে অ্যাবজর্ব ল্যাগিং পাওয়ার। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আসি আরেকটা থাকলো কি, লোড। তাহলে লোডে কত আছে? 15 মাইনাস জে10, তাহলে এস লোড সমান আই আর এম এস স্কোয়ার ইন্টু জেড লোড। তাহলে এটা কত পাবো? 9.255 স্কোয়ার ইন্টু লোড কত আছে এটা? 15 মাইনাস জে10, তাহলে 15 মাইনাস জে10। ওকে, তাহলে এখন এটা কত আসে আমরা দেখি। তাহলে এটা হলো 9.255 স্কোয়ার ইন্টু 15 সাব্বির ভাই, মাইনাস 10 জে, তাহলে এটা কত আসলো? 1284.825 মাইনাস 856.550।
1284.82 এটা হলো 1284.82 মাইনাস 856.550 856.55 জে। তাহলে এখন আমরা এখন দেখি আমাদের ওই ইয়েটা ঠিক আছে কিনা, কনজারভেশন ঠিক আছে কিনা। আমরা সবগুলা পি যোগ করলে যা পাবো, সবগুলা পি বিয়োগ করলো, এই সবগুলা কিউ যোগ করলো তাই পাবো। তাহলে আমরা এখানে দেখলাম অ্যাবজর্বিং কোনটা আছে, সোর্সের ক্ষেত্রে অ্যাবজর্বিং এইটা, তাই না? তাহলে এখন আমরা এইটা, এটা আর এটা যোগ করলে দেখা যাবে 0 আসবে। আমরা একটু দেখি, তাহলে এটা কত ছিল, -1970.17, আর এটা প্লাস 685.24, এটা প্লাস 1284.82, 1284.82। এটা খুবই কম আসছে, মানে আমরা তো পুরোটা নিইনি, পুরোটা নিলে 0 আসবে। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে আমাদের এই অ্যাক্টিভ পাওয়ারের যোগফলগুলো ঠিক আছে, অর্থাৎ আমরা যে অ্যাক্টিভ পাওয়ার তিনটা যোগ করলাম, এটা আমাদের কি, যে পি সোর্স সমান কত, পি লাইন প্লাস পি লোড, অবশ্যই সবগুলোর অ্যাবজর্ব পাওয়ার, হ্যাঁ, পি লোড। তাহলে এখন আমরা দেখবো যে আমাদের কিউ সোর্স সমান কিউ লাইন প্লাস কিউ লোড হয় কিনা, অবশ্যই হবে। আচ্ছা, তাহলে এখন এখানে আছে হলো কত, -513.926। তাহলে একটা আছে হলো -513.926, পরেরটা কত আছে, এটা আছে -856.55, 856.55, আর আরেকটা কত আছে, প্লাস হলো 342, ও সরি, প্লাস হলো 342.6, ভুল হলো নাকি? এটা কি মাইনাস মানে প্লাস? 850, 5, ঠিক আছে, ঠিক আছে। এটা হলো কত আছে, কবির ভাই 856.55 মাইনাস 342.6, এটা 513.926 আসছে, হ্যাঁ। তাহলে এদের যোগফল ঠিকই আছে। এখন এই যে লিডিং ল্যাগিং এর জন্য হচ্ছে আমাদের এটা ওইরকম আসছে না, তাছাড়া যোগফল ঠিকই আছে, যে এটা আর এই দুইটা যোগ করলে আমরা এটা পাচ্ছি। তাহলে আমরা দেখলাম যে আমাদের পি সোর্স সমান পি লাইন প্লাস পি লোড, কিউ এর ক্ষেত্রে সেম। বৃষ্টি হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল। আচ্ছা, এইটা কিন্তু সব ধরনের এসি সার্কিটের ক্ষেত্রেই সত্য, হ্যাঁ। এই টাইপের আমরা আরো ম্যাথ করবো, এটা বিশেষ করে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করতে গেলে এটা কাজে লাগবে। আচ্ছা, এবার আমরা এটা দেখি, 12 নম্বর। এটা বলতেছে ইন দ্য সার্কিট অফ ফিগার এত, Z1 সমান এত, Z2 সমান এত, ক্যালকুলেট দ্য টোটাল অ্যাপারেন্ট পাওয়ার, রিয়েল পাওয়ার, reactive power, and PF supplied by the source and seen by the source. আচ্ছা, এখানে সাপ্লাইড বাই দ্য সোর্স আমরা বুঝলাম, সাপ্লাইড বাই দ্য সোর্স কত হবে, আমরা এই কারেন্টটা বের করবো আর এইটা গুণ করে আমরা বের করবো এস। আর সিন বাই দ্য সোর্স মানে ধরে আমি এখানে সাপোজ এই সোর্সটা নাই, তাহলে এখান থেকে আমি দেখলে এই দুইটা লোডের পাওয়ার পাবো, তো সেই দুইটা আমাদের দেখতে হবে, হ্যাঁ। যে এইটার পাওয়ার আমরা পাবো S1, এটার ক্ষেত্রে পাবো S2। আজকে সময় যেহেতু কম, এটা আমরা একটু দেখি।
আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমাদের এখানে Z1 দেওয়া আছে, Z2 দেওয়া আছে, আর এখানে V দেওয়া আছে। তাহলে এখন যেহেতু Z1 আর Z2 প্যারালাল, দুইটার একটা সেম ভোল্টেজ আছে, তাহলে আমরা বের করি। ধরলাম যে Z1 এর অ্যাক্রস হচ্ছে S1 পাবো, Z2 এর অ্যাক্রস হচ্ছে S2 পাবো। ঠিক আছে? তাহলে S1 সমান কত? S1 সমান হচ্ছে V স্কয়ার বাই Z1 কমপ্লিট। তাহলে V এখানে কত আছে? 120 স্কয়ার বাই হচ্ছে Z1 কনজুগেট। তাহলে Z1 আছে 60 মাইনাস 30, 60 অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 30, এইটা কনজুগেট। তাহলে এটা আমরা কত পাবো? 120 স্কয়ার ডিভাইডেড বাই 60 অ্যাঙ্গেল 30 দিয়ে দিলাম, যেহেতু কনজুগেট প্লাস হয়ে যাবে। তাহলে এটা কত আসলে? 207.846 মাইনাস 120, 207.846 মাইনাস 120 জে ভি। তাহলে S2 আমরা কত পাবো? S2 পাবো হলো V স্কয়ার বাই Z2। তাহলে V কত? 120, আর Z2 কত আছে? Z2 কনজুগেট 40 45, তাহলে 40 অ্যাঙ্গেল 45, এটা কনজুগেট। তাহলে এটা কত আসে দেখি? 120 স্কয়ার ভাগ হলো 40, যেহেতু কনজুগেট তাহলে অ্যাঙ্গেলটা আমরা নেগেটিভ দিয়ে দিব, মাইনাস 45। এটা আসলে কত? 254.55 প্লাস 254, সেম আছে, 254.55 প্লাস যে 254.55 দিয়ে। তাহলে এস টোটাল কত হবে? এস সোর্স আমরা বলতে পারি, এস সোর্স তাহলে কত পাবো? S1 প্লাস S2। তাহলে S1 প্লাস S2 করলে কত আসে দেখি? তাহলে এটা আমাদের অ্যান্সার আছে, প্লাস S1 টা আমরা বসাই, 207.846 প্লাস মাইনাস 120 জে। এটা কত আসছে? 462.404 প্লাস 134.555, 462.404 প্লাস 134.555, 134.555, সেটাকে যে হবে। তাহলে এই হলো আমাদের এস, S1, S2। আচ্ছা, তাহলে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার টোটাল কত আসবে? অ্যাপারেন্ট পাওয়ার আসবে হলো মডুলাস এস বাই সোর্স। এটা কত পাবো আমরা? এটার মডুলাস করলে যা পাবো তাই। দেখি এটা কত আসে। 481.58 ডিএ, যেহেতু অ্যাপারেন্ট আমরা এটা অ্যাঙ্গেল সব লিখলাম। আর কি কি চাইছে? পিএফ। আচ্ছা, তাহলে আমরা এস সোর্সটা এটা অ্যাঙ্গেল সরাসরি লিখে রাখি, 481.58 16.22, 481.58 অ্যাঙ্গেল হচ্ছে 16.22। তাহলে আমরা অ্যাপারেন্ট পাওয়ার পাইলাম। রিয়েল পাওয়ার কত? রিয়েল পাওয়ার হচ্ছে যে এটা, তাই না? এটা হলো রিয়েল পাওয়ার, এটা হলো টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা হলো S1 এর রিয়েল পাওয়ার, এটা S2 এর রিয়েল পাওয়ার, এটা S1 এর রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা S2 এর রিঅ্যাক্টিভ পাওয়ার। তারপর হচ্ছে কত আছে? পিএফ কত? পিএফ হচ্ছে আমরা এটা দিলেই হচ্ছে, টোটাল যেটা পাইছি আমরা তার সাপেক্ষে আমরা পিএফ পাবো। তাহলে পিএফ সমান কত? কজ অফ 16.22। তাহলে এটা লিডিং না ল্যাগিং হবে? কজ 16.22, 0.96। তাহলে এটা আসলে 0.96 ল্যাগিং, তাই না? যেহেতু এস এর অ্যাঙ্গেল পজিটিভ, এটা হলো ল্যাগ। তাহলে আমরা সব অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। এখন আমরা জাস্ট লেখার সময় লিখে দিব
সাপ্লাইড বাই দ্য সোর্স কত, সাপ্লাইড বাই দ্য সোর্স হচ্ছে এই 462.এত বাই 481.এত, একবার এটা লিখে দিলাম। সিন বাই দ্য সোর্স কত, এই দুটো যোগ করলে S1 আর S2 যোগ করলে আমরা যাবো কোথায়, ঠিক আছে। আর এটা আরেকভাবেও করা যেত, এটা আমরা যেহেতু এখানে ভি দেওয়া আছে, আমরা I1 বের করতে পারতাম, I2 বের করতে পারতাম, পরে ওই দুটো যোগ করে I বের করতে পারতাম, তারপরে আবার এটার সাথে I গুণ করে ওইটা করতাম, পরে এস টোটাল বের করতাম, হ্যাঁ, এসটা বের করতাম। এখন এটা হলো তোদের হোমওয়ার্ক, হোমওয়ার্কটা হচ্ছে তোরা এই আই বের করে করবে, ঠিক আছে, তিনটা আই, তাহলে I1 I2 বের করে সাব্বির ভাই, এস বের করতে হবে, ঠিক আছে, সাব্বির এস, ভাই, S1 S2 বের করতে হবে। আচ্ছা, এটা কি বোঝা গেল? এটা হোমওয়ার্ক, এটা অবশ্যই সবাই একটু ট্রাই করিস, দেখবি অ্যান্সার একই আসবে, ঠিক আছে। আমরা এভাবেও করতে পারি ভোল্টেজ দিয়ে, যেহেতু এখানে প্যারালাল আছে, কারেন্ট দিয়েও করা যায়, কারেন্ট দিয়ে তোরা একটু ট্রাই করে দেখি তিনটা অ্যান্সার, তিনটা মিলে কিনা। তাহলে এটা ক্লিয়ার? জি ভাই, হ্যালো, শুনতে পাচ্ছি ভাই, বুঝছি। আমি তো কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, এদিকে বলতেছে, পরের ম্যাথটা আমরা একটু দেখি। When connected to a 120 volt RMS, আচ্ছা, 120 volt RMS 60 Hz power line, a load absorbs 4 kilowatt, hmm, at lagging power factor of 0.8. Find the value of capacitance necessary to raise the PF to 0.95. এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ম্যাথ, যদি এটা পাওয়ার সিস্টেমের পার্ট, কিন্তু এটা সার্কিটের চ্যাপ্টারও আছে। তো আমরা একটু দেখি এটা কেমন। এটা মানে আসলে বোঝাচ্ছে যে সাপোজ আমাদের একটা সার্কিট আছে, ধর একটা ভোল্টেজ সোর্স আছে এরকম, আর এখানে একটা ইম্পিডেন্স আছে, একটা ইম্পিডেন্স আছে, এটা হলো জেড। এখন এটার পাওয়ার ফ্যাক্টর দেখা গেলো যে খুবই লো, ধরলাম যে এটা 0.6 মতো আছে। এখন এর প্যারালালে আমাদের একটা ক্যাপাসিটর লাগাইতে হবে, লোডের প্যারালালে ক্যাপাসিটর লাগাই এইটার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে হবে। সাধারণত পাওয়ার ফ্যাক্টর লো থাকে হচ্ছে ল্যাগিং লোডের ক্ষেত্রে, ঠিক আছে। আর ক্যাপাসিটর হচ্ছে একটা লিডিং লোডের কম্পোনেন্ট। তাহলে ক্যাপাসিটর যেহেতু লিডিং লোড থাকে, এটা যদি ল্যাগিং এ থাকে, তাহলে তখন কি হয়, পাওয়ার ফ্যাক্টর কিছুটা ইমপ্রুভ হয়, অর্থাৎ যেটা ল্যাগিং এ থাকবে সেটা হয়তো এরকম আছে, যেটা লিডিং এসছে সেটার কারেন্ট হয়ে গেছে এরকম। তাহলে এই দুইটা যোগ করলে রেজাল্টেন্ট হয়তো এরকম আসবে, তখন আমাদের এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা অনেক কমে যাবে, অর্থাৎ আগের অ্যাঙ্গেল ছিল এখান থেকে এইটুকু, পরের অ্যাঙ্গেল হবে এখান থেকে এইটুকু। আর অ্যাঙ্গেল কম হওয়া মানে কি? যেহেতু পাওয়ার ফ্যাক্টর মানে কস থিটা, তাই থিটা যত কম হবে পাওয়ার ফ্যাক্টর তত বেশি হবে, তাই তো। থিটা যত কম হবে পাওয়ার ফ্যাক্টর তত বেশি হবে। তাহলে এখানে আমাদের আলটিমেটলি কি করতে হবে, আমাদের একটা ক্যাপাসিটর লাগাইতে হবে, সেই ক্যাপাসিটরের ভ্যালু বের করতে দিতে পারে। তো সেই ক্যাপাসিটরের ভ্যালু বের করার সূত্রটা হলো সি সমান হচ্ছে পি ইন্টু টেন থিটা ওয়ান এক্ষেত্রে মাইনাস টেন, সবসময় প্যারালাল হবে। হ্যাঁ প্যারালাল, মাইনাস টেন থিটা টু, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য এটা প্যারালাল লাগাইতে হবে। টেন থিটা ওয়ান মাইনাস টেন থিটা টু বাই হচ্ছে ওমেগা ভি আর এম এস স্কোয়ার। আর এটা যেহেতু প্যারালালে থাকে, এই ভোল্টেজটা প্যারালালে থাকে, তাই এই সোর্সের ভোল্টেজটাই এই ভিআরএমএস, ঠিক আছে, সোর্সের যে আরএমএস ভোল্টেজটা থাকবে সেটাই ভিআরএমএস। আচ্ছা, এখন এটা হলো ক্যাপাসিটেন্স, হ্যাঁ ক্যাপাসিটর কত আমরা লাগাবো সেইটার ভ্যালু। তো এটা আমরা আরেক ভাবেও করা যায়, সেটা হলো যে সাপোজ আমরা তো জানি যে পাওয়ার ফ্যাক্টর কিসের উপরে ডিপেন্ড করে, পাওয়ার ফ্যাক্টর কিন্তু হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারের উপরে ডিপেন্ড করে।
অ্যাক্টিভ পাওয়ার কিন্তু সবসময় সেম থাকে, অর্থাৎ সাপোজ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের আগে একটা কমপ্লেক্স পাওয়ার ছিল S1 সমান P প্লাস JQ1, আর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের পরে দেখা যাচ্ছে S সমান P প্লাস JQ2, অর্থাৎ এই অ্যাক্টিভ পাওয়ার কিন্তু চেঞ্জ হয় না, চেঞ্জ হয় কোনটা, রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে এটা শুধুমাত্র রিঅ্যাক্টিভ পাওয়ারের উপরে ডিপেন্ড করে। তা আমরা এরকম বলতে পারি যে রিঅ্যাক্টিভ পাওয়ার কি পরিমাণে হবে, সেই মানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করলে রিঅ্যাক্টিভ পাওয়ার কতটুকু কম্পেনসেট হবে, যে কম্পেনসেটেড রিঅ্যাক্টিভ পাওয়ার, এটাকে আমরা কিউসি বলি। তাহলে কিউসি সমান হচ্ছে কত, মডুলাস অফ এস ওল্ড মাইনাস এস নিউ, ঠিক আছে নাকি, যেহেতু মডুলাস, হ্যাঁ এই ক্ষেত্রে যে থিটা টু এটা বললেন না যে এটা আমি বলি, আমি আগে শেষ করি তারপরে আমি বলছি। কিউসি সমান মডুলাস অফ এস ওল্ড মাইনাস এস নিউ। এই কিউসিটাকে কম্পেনসেটেড রিঅ্যাক্টিভ পাওয়ার, যে এইটুকু রিঅ্যাক্টিভ পাওয়ার আমাকে কম্পেনসেট করতে হবে, করে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে হবে, সেটা কিউসি আমরা এটা পেলাম। আর ক্যাপাসিটরের ভ্যালু, ভ্যালু অফ ক্যাপাসিটর, সেটা কত হবে, ক্যাপাসিটর লাগবে হলো এই কিউসি বাই ওমেগা ভিআরএমএস স্কয়ার। তাহলে আলটিমেটলি কিউসিটা কোনটা, এই কিউসি আছে উপরে পি ইন্টু টেন থেটা ওয়ান মাইনাস টেন থেটা টু, তাই না? তাহলে কিউসি সমান পি ইন্টু টেন থেটা ওয়ান মাইনাস টেন থেটা টু। থেটা ওয়ান কি, থেটা ওয়ান হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের আগের অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে ইমপ্রুভমেন্টের আগে থাকবে হলো থেটা ওয়ান, ইমপ্রুভমেন্টের পরে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল হয়ে যাবে হলো থেটা টু, এটা হলো ইমপ্রুভমেন্টের পরে। আমরা দুইটা সূত্র ইউজ করতে পারি, আমরা হচ্ছে একবারে এই সি সমান এটা ইউজ করতে পারি, অথবা এই কিউসি এটা বের করে নিয়ে ক্যাপাসিটর সি সমান কিউসি বাই ওমেগা ভি স্কয়ার আরএমএস এটা বের করতে পারি, ঠিক আছে? আমাদের যখন যেটা সুবিধা হবে সেটা ইউজ করবো, অথবা সবসময় এটা ইউজ করা যায়। যেমন আবার পি কিউ আর এস এর মধ্যে সম্পর্ক আছে কি, যে এস সমান হলো কত, পি বাই কস থিটা, তার মানে পি বাই পি এস, তাই না? এরকম ভাবে যদি অ্যাক্টিভ পাওয়ার দেওয়া থাকে, তাহলে সেই পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ করে আমরা ওই অ্যাপারেন্ট পাওয়ার এস বের করে নিতে পারি। আর অ্যাঙ্গেল কত দিব, অ্যাঙ্গেল যা ওখানে বলা থাকবে পি এফ সেটা দিব। সাপোজ এখানে বলা আছে হলো যদি লিডিং হয় তাহলে আমরা দিব হলো অ্যাঙ্গেল এরকম। আমরা জানি লিডিং হলে এস এর অ্যাঙ্গেল কি হয়, লিডিং হলে এস এর অ্যাঙ্গেল হয় নেগেটিভ, তাই না? তো যদি লিডিং থাকে আমরা এরকম লিখবো যে এস সমান পি বাই পি এফ, লিডিং মানে কি, নেগেটিভ না, মাইনাস কজ ইনভার্স পি এফ, তাহলে আমরা এসটা পেয়ে যাবো। আর যদি ল্যাগিং হয় তাহলে এখানে দেবো শুধু কজ ইনভার্স পি এফ। এটা কিসের জন্য, এটা লিডিং এর জন্য। এভাবে আমরা এস এর ভ্যালু বের করে নিতে পারি, ঠিক আছে? তাহলে এই এস এর ভ্যালু যেটা আগে দেওয়া থাকবে সেটাকে আমরা বলবো এস ওল্ড, আর পরে যেটা বের করে নিব সেটাকে আমরা বলবো এস নিউ। তারপরে এস ওল্ড মাইনাস এস নিউ করলে আমরা হচ্ছে কিউসিটা পাবো, মডুলাস অফ এস ওল্ড মাইনাস এস নিউ, ঠিক আছে? একটা ম্যাথ করে তাহলে আর একটু বোঝা যাবে। তাহলে এখন এখানে আমরা দেখি, এখানে বলতেছে when connected to 120 ভোল্ট, এখানে বলেই দেওয়া আছে এটা আরএমএস। সাবির ভাই এফ কম্পেনসেট বলতে আসলে পাওয়ার কম্পেন্স, রিঅ্যাক্টিভ পাওয়ারের ভ্যালু কমানো না? হ্যাঁ রিঅ্যাক্টিভ পাওয়ারের ভ্যালু কমানো বলতে ল্যাগিং পাওয়ার কমানো, ঠিক আছে? ওই যে যেটা বললাম, এই যে এইটা দেখ, এই জিনিসটা দেখ, যে সাধারণত ল্যাগিং কোন দিকে, আমরা ল্যাগিং এরকম নিচের দিকে বলি না, রেফারেন্স যদি এ বরাবর থাকে তাহলে নিচে থাকা বলে ল্যাগিং, উপরে থাকা বলে লিডিং। এখন যখন খুব ল্যাগিং বেশি মানে কি, পাওয়ার লস বেশি, রিঅ্যাক্টিভ পাওয়ার তো লস, তাই না? তাহলে সেটা যদি বেশি ল্যাগিং থাকে বা বেশি লিডিং থাকে তাহলে সেটা লস। তবে সাধারণত আমরা যে সকল ইকুইপমেন্ট ব্যবহার করি সবই দেখাচ্ছে, বড় বড় ইকুইপমেন্ট সবই ইন্ডাকটিভ ইকুইপমেন্ট, হয় মোটর, একটা জেনারেটর, ওখানে শুধু কয়েল আছে, আর কয়েল মানে ইন্ডাকটিভ লোড, বা ট্রান্সফরমার ওখানেও কয়েল আছে, ইন্ডাকটিভ লোড। তাই ইন্ডাকটিভ লোডের পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হয়, তাই না? তাই এটা সাধারণত ল্যাগিংই থাকে, পরে আমরা এটাকে
ইমপ্রুভ করে লিডিং এ নিয়ে যায়। আর যদি পরীক্ষায় বলে দেয় যে লিডিং থেকে ল্যাগিং এ আসতে হবে, তাহলে কি হবে? শুধুমাত্র এই যে এখানে অ্যাঙ্গেলটা বলে দিলাম, এই অ্যাঙ্গেলটা আমরা লিডিং এর জন্য প্লাস বসাবো, এই মাইনাস বসাবো, ল্যাগিং এর জন্য প্লাস বসাবো। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এটা দেখি। তাহলে এখানে কি বলতেছে? এখানে কি কি দেওয়া আছে? যে VRMS সমান 120 120 ভোল্ট, এফ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে হলো 60 হার্জ, আর কি দেওয়া আছে? ক্যাপাসিটিভ ক্যাপাসিটিভ লোডের চেয়ে ইন্ডাকটিভ লোডের লস বেশি। হ্যাঁ, ক্যাপাসিটিভ লোডের চেয়ে ইন্ডাকটিভ লোড বেশি না, মানে লস তো রিঅ্যাক্টিভ পাওয়ার মানেই লস, সেটা লিডিং পাওয়ারে হলেও লস, ল্যাগিং এ হলেও লস। আমি বললাম যে আমরা যে সকল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি এর মধ্যে তো বেশিরভাগই ওই কয়েলই থাকে। ক্যাপাসিটর হলে ইকুইপমেন্ট আমাদের বেশি আছে, যেমন বড় বড় মোটর, বড় বড় জেনারেটর, ট্রান্সফরমার, যাই ধরে না কেন, বা ইন্ডাকশন কুকার, যত কিছু আমরা ইউজ করি সবই আমাদের কি ল্যাগিং লোড না? সবকিছুর মধ্যে কয়েল আছে, এই জন্য বললাম। আচ্ছা, তাহলে এফ সমান এই 60 ক্ষেত্রে হার্জ। পাওয়ার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট বলতে তাদের কি পারফরম্যান্সে হ্যাঁ, উন্নতি ল্যাগ হচ্ছে? থেকে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট বলতে আসলে লস কম্পেনসেট করা বোঝাচ্ছে। রিঅ্যাক্টিভ পাওয়ার মানে তো লস, তাহলে যত বেশি রিঅ্যাক্টিভ পাওয়ার তত বেশি লস। আমরা যদি পাওয়ার ফ্যাক্টরটাকে একটু বাড়াইতে পারি তাহলে কি হবে? পাওয়ার ফ্যাক্টর বাড়ানো মানে এই কস থিটার মান বেশি হবে। কস থিটার মান বেশি হবে মানে কি? পি সমান কত? ভিআই কস ফাই, তাই না? কস থিটার মান যত বেশি হবে অ্যাক্টিভ পাওয়ার তত বেশি হবে। এই অ্যাক্টিভ পাওয়ারই তো আমরা ইউজ করি, তার মানে আলটিমেটলি আমরা অ্যাক্টিভ পাওয়ার বাড়াবো। পাওয়ার ফ্যাক্টর এরকম একটা ডেফিনিশনও দেওয়া যায়, যেহেতু cos থিটা সমান কত? পি বাই এস, অর্থাৎ অ্যাপারেন্ট বা টোটাল পাওয়ারের কতটুকু আমরা ব্যবহার করছি, কত পার্সেন্ট ব্যবহার করতেছি, সেটাই হলো পাওয়ার ফ্যাক্টর। তাহলে এটা যত বেশি হবে, আমাদের পাওয়ার ব্যবহার যত বেশি হবে, ইউজ তত বেশি হবে, আমাদের লস কম হবে। ঠিক আছে? আচ্ছা, এবার বলতেছে when connected to a load absorbs 4 কিলোওয়াট, তাহলে এটা পি দেওয়া আছে। তাহলে এটা যেহেতু আমরা আগে দেওয়া আছে, আমরা এটাকে পি ওয়ান বললাম। তাহলে পি ওয়ান কত? আচ্ছা, পি ওয়ান না বলে পি ওল্ড বলি, তাহলে আমাদের সূত্র লিখতে একটু সুবিধা হবে। এটাকে আমি ধরলাম যে পি ওল্ড। ঠিক আছে? তাহলে পি ওল্ড হলো কত? 4 কিলোওয়াট। আর পি এফ ওল্ড কত? পি এফ ওল্ড হচ্ছে 0.8, 0.8, এটা বলা আছে ল্যাগিং। ঠিক আছে? 0.8 ল্যাগিং। আচ্ছা, তাহলে এখন আমাদের এস ওল্ড কত হবে? এস ওল্ড হচ্ছে, আমরা সূত্র দেখলাম কি পি বাই পি এফ, ল্যাগিং এর জন্য কি অ্যাঙ্গেল হবে প্লাস না মাইনাস? প্লাস, তাহলে ওটা হবে cos ইনভার্স পি এফ। তাহলে পি কত? 4, পি এফ কত? 0.8, 4 বাই 0.8 অ্যাঙ্গেল cos ইনভার্স 0.8। তাহলে এটা আলটিমেটলি আসে হলো 4 বাই 0.8 করলে কত আসে? 5। তাহলে এটা আসলে 5 আর 0.8 মানে 36.87 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এস ওল্ড গেল এটা। আর এস নিউ কত? পিএফ নিউ কত? পিএফ নিউ হচ্ছে এই যে 0.95 উত্তীর্ণ করতে হবে, তাহলে 0.95। তাহলে এখন আমাদের এস নিউ কত হবে? আমরা বললাম যে পি সবসময় সেম থাকে। ঠিক আছে? তাহলে পি ওল্ড ওখানেও যা থাকবে এখানে ওই পি ওল্ডই থাকবে, পি নিউ তাই হবে। বাই হলো পি এফ অ্যাঙ্গেল। আচ্ছা, এটা কিছু বলা নাই, তবে এটা ল্যাগিংই হবে। হ্যাঁ, ল্যাগিং মানে cos ইনভার্স পি এফ। কিছুটা তাহলে ইমপ্রুভ হয়েছে কিন্তু ওইটা লিড করে নাই। না, লিড করে না। আচ্ছা, 4 বাই এটা কত? পয়েন্ট, সরি 4.95। তাহলে এটা কত আসবে? বলে তাহলে দেয় এটা না আসবে কত? ভবিষ্যতে পজিটিভ হতে হবে না। ল্যাগিং মানে পজিটিভ।
আচ্ছা, বলে দেওয়া না থাকলে সবসময় লেগে করবো। হ্যাঁ হ্যাঁ, না একটা তো বলে দিবে, ঠিক আছে? দুটাই বলে দিবে, অথবা কখনো কখনো একটা বলে দিবে। আচ্ছা, তাহলে এটা কথা হবে 4 cos ইনভার্স 0.95। আমি বললাম ধরেন প্রথমটা তো ল্যাগিং, কিন্তু পরেরটা লিডিংও হতে পারে। ওটাও লিডিং ল্যাগিং হলে না, আমরা অ্যাঙ্গেলটা তাহলে জাস্ট মাইনাস করে দিব। এখানে কিছু বলা নেই, তবে সাধারণত এই মানে এত বেশি তো আর আমরা ইমপ্রুভ করবো না, ওই ল্যাগিংই ধরলাম আমরা, যেটা ঠিক বের আছে? থাকে ওইটা। আচ্ছা, তাহলে এটা 4/0.95 কত আসলে? 4/0.95, এটা 80/19 লিখি। অ্যাঙ্গেল কত হবে? 0.95 cos ইনভার্স শিফট cos ইনভার্স 0.95, 18.195, 18.195 ডিগ্রি। তাহলে আমরা কিউসি কত পাবো? রিঅ্যাক্টিভ পাওয়ার আমাদের কম্পেনসেট করতে হবে। কিউসি সমান হচ্ছে মডুলাস এস ওল্ড মাইনাস এস নিউ। তাহলে আমরা এই যে এইটা আর এটা বিয়োগ করবো, তাহলে একবারে ক্যালকুলেটরে করি, দেখি কত আসে। তাহলে এস ওল্ড কত? এস ওল্ড হচ্ছে 5 অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল কত? 36.87 মাইনাস এটা হলো 80/19, আর অ্যাঙ্গেল কত হবে? 18.95। আচ্ছা, 1.632, আর অ্যাঙ্গেল হচ্ছে 89.37, 3/8 হলো। তাহলে আচ্ছা, এটাতে কোনো মডুলাস নিব, তাহলে আমাদের ওই অ্যাঙ্গেল তো লেখা লাগছে না, শুধু 1.632, 1.632। এটা কি হিসাবে এত পাইলাম? তাহলে এটা কি, এটা কি এভার হবে না? তাহলে এখন ক্যাপাসিটেন্সের ভ্যালু কত লাগবে? ক্যাপাসিটর সি সমান হচ্ছে কিউসি বাই ওমেগা ভি আর এম এস তার স্কোয়ার। তাহলে এটা কে ভার আকারে আছে, 1.632 দিলাম ইন্টু, ওটা কত হবে? 10⁻³ ডিভাইডেড বাই ওমেগা হচ্ছে 2πf, তাহলে 2π ইন্টু 60, আর ওটা কত? 120 ভোল্টেজ। এটা দিলে শেষ। তাহলে এটা আমরা কত পাবো দেখি। তাহলে স্যার 1.632 ইন্টু 1000 ভাগ 2 ইন্টু 3.1416 ইন্টু 120 স্কোয়ার, 0.0180 ফ্যারাড, ঠিক আছে? তাহলে 0.018 ফ্যারাড, এটাই হলো অ্যান্সার। তাহলে কতটুকু ক্যাপাসিটর লাগবে? 0.018 ফ্যারাড। এখন আমরা যদি ওই ওই সূত্র দিয়ে করলাম, অল্টারনেটিভ একটু দেখি, পি ইন্টু ট্যান থিটা 1 মাইনাস ট্যান থিটা 2। তাহলে এখানে আবার থিটা কিভাবে বের করতে হবে? ওই থিটা মানে হচ্ছে কজ ইনভার্স পিএফ, ঠিক আছে? থিটা মানে হচ্ছে কজ ইনভার্স পিএফ। তাহলে থিটা 1 যখন হবে কজ ইনভার্স পিএফ 1, থিটা 2 মানে কজ ইনভার্স পিএফ 2। তাহলে আমরা একটু ওই সূত্র দিয়েও করে দেখি কত আসে। অল্টারনেট, তাহলে হচ্ছে আমরা কি দেখলাম, সি সমান পি ইন্টু ট্যান থিটা 1 মাইনাস ট্যান থিটা 2 বাই ওমেগা ভি আর এম এস স্কোয়ার। তাহলে পি কত ছিল? পি ছিল 4, ট্যান থিটা 1 মানে কত? ট্যান কজ ইনভার্স পিএফ 1, তাহলে এটা কত ছিল?
0.8, আর tan theta 2 কত হবে? তাহলে tan cos inverse ওটা কত? 0.95 ডিভাইডেড বাই ওমেগা কত? 2 পাই ইন্টু 60 120 স্কোয়ার। ওকে, তাহলে এটা দেখি আমাদের কত আসে। এখানে আমাদের ক্যালকুলেটর একটু বেশি চাপা লাগবে, হ্যাঁ, আমরা একবারে তুলে দেবো। তাহলে উপরে হচ্ছে 4 ইন্টু tan কত? cos inverse, sorry, tan cos inverse 0.8, tan cos inverse 0.8 minus, sorry, tan cos inverse 0.8 minus tan cos inverse 0.95, ঠিক আছে, বাই ওমেগা কত? 2 পাই, 2 into 3.1416 into 60 into 120 স্কোয়ার। কিছু একটা ভুল গেছে মনে হয়। 4 tan cos inverse, আর একটা করে ব্র্যাকেট যাবে, হ্যাঁ, একটা এখানে কোথায় ভুলে গেল? নাকি প্লাস দিয়েছি মাইনাস দিয়েছি? হ্যাঁ, cos inverse 0.8 minus tan cos inverse 0.95, আর একটা ব্র্যাকেট যাবে না, যেদিক দিয়ে আসে। আচ্ছা, একটা একটা করে করি। tan cos inverse 0.8 minus tan cos inverse 0.95 into 4 into 1000 ভাগ 2 into 3.1416 into 120 স্কোয়ার। ওই যে 0.018 আসছে, সেম। এটা অ্যান্সার। তার আমরা যেটাই করি না কেন আমাদের অ্যান্সার একই আসবে, তবে ওই যে অনেক সময় লিডিং হবে নাকি ল্যাগিং হবে এটা বোঝা একটু ঝামেলা হয়, এই তখন এই নিচের সূত্র একটু কনফিউজড হয়ে যেতে পারে। এই জন্য আমরা এইটা ইউজ করা আমার মনে হয় বেটার। আমরা উপরের মতো করে করার ট্রাই করবো, নিচের দিকে করলেও হবে, এটাতে করলে এক লাইনে হয়ে যাবে, কিন্তু আমরা উপরেরটা করে ট্রাই করবো। বোঝা গেল এটা? জি ভাই। আচ্ছা, ওয়াট মিটারের হচ্ছে আমরা নেক্সট দিন করবো এই ম্যাথগুলো, হ্যাঁ, আজকে একটু